আসসালামু আলাইকুম দর্শক। সমসাময়িক বাংলাদেশের নানা বিষয় নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে আছেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। কতগুলো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। যেটা প্রথমে থাকছে যে পাকিস্তান কেন বাংলাদেশকে ব্যবহার করছে। কারণ পাকিস্তান জানে যে ভারত যে কোনো মুহূর্তে অ্যাটাক করতে পারে। তার কারণ হচ্ছে পিওজেকে, পাকিস্তান অকুপাইড জম্মু অ্যান্ড কাশ্মীর, এতদিন ধরে তারা দখল করে রেখে দিয়েছে। এখন সেই দখলকৃত জমি যারা ভোগ দখল করছিল বলে কাশ্মীরি, আসলে কাশ্মীরি নয়। পরে প্রসঙ্গে আসছি। এখন সেখানে বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভ এমন উত্তাল হয়েছে যে তারা এবার ভারতকে বলছে যে তোমরা এগিয়ে এসো, সীমান্ত ভেঙে আমরা ভারতের সঙ্গে মিলতে চাই। আমি কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন পিওজেকে হেঁটে হেঁটে আমাদের কাছে আসবে। আমি বলেছিলাম এটা। গতকালকে বিভিন্ন কাগজে এটাকে ছড়িয়ে পড়েছে ভারতবর্ষে। যেমন আনন্দবাজার লিখছে, ভারতের সাহায্য চাই, পাক অধিকৃত কাশ্মীরে দাঁড়িয়ে বললেন স্থানীয় নেতা, আঙুল তুললেন ইসলামাবাদের দিকে। আমি 4 লাইন শুধু পড়ছি, বেশি পড়বো না। ভারত পাকিস্তান প্রশাসনের দমন পীড়ন বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে ভারতের সাহায্য চাই, পাক অধিকৃত কাশ্মীরে দাঁড়িয়ে এমনটাই বলতে শোনা গেল সেখানকার জয়েন্ট অ্যাকশন কমিটি নেতা সর্দার আমন খানকে। তিনি জানিয়েছেন পাক অধিকৃত কাশ্মীরে প্রতিবাদীদের দমন করতে রেশন প্রয়োজনীয় সামগ্রী বন্ধ করেছেন। নয়াদিল্লিকে সাহায্য পাঠানোর জন্য আর্জি জানিয়েছেন তিনি। নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতে প্রবেশের পথ খুলে দেওয়ার কথা বলেছেন তিনি। তার দাবি, পাক অধিকৃত কাশ্মীরে পরিস্থিতি আরও খারাপ হলে বাসিন্দারা চাইলে তারা ভারতে প্রবেশ করতে যেতে পারেন, তার ব্যবস্থা করা উচিত। আমনের সেই বক্তৃতার ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এখন এই যে খাদ্য, রেশন, ওষুধ, সমস্ত কিছু, ইলেকট্রিসিটি, সব কিছু বন্ধ করে দিয়েছে। শুধু এইটা নয়, প্রতিদিন লিখছে নিয়ন্ত্রণ রেখা ভেঙে এগিয়ে আসুন, পাকিস্তানকে শিক্ষা দিতে ভারতের সাহায্য প্রার্থী বিদ্রোহী অধিকৃত কাশ্মীরের নেতা। হিন্দুস্তান টাইমস লিখছে, পিওকে লিডার মেসেজ টু ইন্ডিয়া, পাক অধিকৃত কাশ্মীরে অশান্তির আবহ, ভারতের কাছে মানবিক সহায়তার আবেদন জেএসি নেতার। আমন খান, মানে আমন খান যার কথা বলা হচ্ছে বারবার, এই হচ্ছে আমন খান। আর এই হচ্ছে বিক্ষোভের ছবি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখন এরা যদি কোনোভাবে সীমান্ত ভেঙে এগিয়ে আসে, অথবা এই সুযোগটা যদি ভারত কাজে লাগায়, তাহলে পরে কি হবে? তাহলে পাকিস্তানের ভেতরে বুটস অন গ্রাউন্ডস হবে। আর পাকিস্তান জানে যে যদি এটা হয় তাহলে পরে পাকিস্তান টিকতে পারবে না। শুধু পিওজেকে নেবে না, তার সঙ্গে গিলগিট বালতিস্তান নেবে, তার সঙ্গে আপনার নেবে, সিনকে স্বাধীন করে দেবে। কারণ সিন্ধ বহুদিন ধরে স্বাধীনতা চাইছে, সিনকে স্বাধীন করে দেবে। খাইবার পাখতুনখোয়াটা নিয়ে নেবে। তাহলে পড়ে থাকবে কি? ওদিকে আপনার পশ্চিমদের একটা আলাদা যে ডিউরান লাইন ছিল, ওটাকে ভাগ করে দিয়ে দেবে, পশ্চিমদের ঝামেলা মিটিয়ে দেবে। বালুচ লিবারেশন আর্মিকে আর বালুচিস্তানকে স্বাধীন করে দেবে। পড়ে থাকবে শুধু পাঞ্জাব প্রদেশ নিয়ে। পাঞ্জাবের লাহোর, কথায় কথায় বলে না, जिसे लाहौर नहीं देखा उसे दुनिया नहीं देखा। সকালে উঠে ঘুম থেকে উঠে কাবাব, দুপুরে বিরিয়ানি, রাত্রিবেলা আবার কাবাব, তারপরে তো আবার শুয়ে পড়লো। এই এদের কাজ। তো এখন ভারত যাতে এখানে না ঢুকতে পারে, তার জন্য এই বাংলাদেশকে প্রক্সি হিসেবে ব্যবহার করতে চাইছে পাকিস্তান। কারণ পাকিস্তান মনে করছে ভারত দুটো ফ্রন্ট একসঙ্গে খুলবে না।
যদি বাংলাদেশ থেকে ওরা আক্রমণ করে, মানে পাকিস্তান আক্রমণ করে, তাহলে পাকিস্তানকে মারার জন্য ভেতরে বুটস অন গ্রাউন্ডস করবে, যেটা আমি আগে বলেছি আপনাদের, বুটস অন গ্রাউন্ডস করবে। বুটস অন গ্রাউন্ডস করলে তাদের সৈন্য এদিক ওদিক করে, যার জন্য তারা এলাকা ফিলাকা দেখে রাখছে। আপনাদের আবার 8,800 সব কুম্পু, তারপরে কি সব শিখছে না তারা, তারা এসে লড়বে ইন্ডিয়ান আর্মির সঙ্গে। ইন্ডিয়ান আর্মি যে কি জিনিস সে তো জানে না, তারা এসে লড়বে। মোটামুটি একটা জিহাদি সংগঠন তৈরি করছে 8,800-কে দিয়ে, আরো নেওয়া হচ্ছে। তাহলে কি হবে, ওদিকে যতই ওরা চেঁচাক না কেন, তাহলে পরে ওদের চেঁচারিটা থেমে যাবে, যে ভারত তো একদিকে আক্রমণ করে দিয়েছে, তাহলে এদিকে যাবে না। এখন কি অবস্থা, এই যে এলওসি, লাইন অফ কন্ট্রোল, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল নয় কিন্তু, লাইন অফ কন্ট্রোল যেটা রয়েছে, ধরুন এই হচ্ছে লাইন অফ কন্ট্রোল। আগে কি হতো, এই দিকে সেনা, ভারতের দিকে সমস্ত পাকিস্তানি সেনা নল লাগিয়ে বসে থাকতো আর কামান লাগিয়ে বসে থাকতো। এখন হয়েছে কি, এখন এই দিকে একটা ভারতীয় সেনা ভারতের দিকে লক্ষ্য করে, আর এদিকে একটা পিওজেকের দিকে লক্ষ্য করে, মানে দুটো ভাগ হয়ে গিয়েছে। একটা নিজের দেশের লোককে আটকাবার জন্য একটা ওদিকে একটা পিঠ দিয়ে রেখে দিয়েছে, এই বন্দুক তাক করে রেখে দিয়েছে, আর তার পিঠে পিঠ ঠেকিয়ে ভারতের দিকে আরেকজন বন্দুক তাক করে রেখে দিয়েছে। এবার এই হচ্ছে অবস্থা এদের। এই অবস্থায় যদি বাংলাদেশকে ব্যবহার করতে পারে প্রক্সি হিসেবে, তাহলে পরে ভারত তো ব্যবস্থা নেবেই। আর ভারত যদি ঢোকে, তাহলে পরে এই যেগুলো আছে, তো জানি না এখন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর মাথায় কি রয়েছে, অমিত শাহের মাথায় কি রয়েছে, মোদির মাথায় কি রয়েছে। মোদি তো কোনো কথা বলেন না, চুপচাপ থাকেন, কোনো কথা বলেন না। তবে ভারত চায় সবসময় যুদ্ধটা এড়িয়ে যেতে। আর এই অখণ্ড ভারতের যে ব্যাপারটা আছে না, আমি তার ব্যক্তিগতভাবে আমি তার তীব্র বিরোধিতা করি। ওই জঞ্জাল আমাদের ঢুকিয়ে কি হবে বলুন? হ্যাঁ, যদি এরম হয়, প্রিয় যোগে গিলগিট বালতিস্তান আর আপনার খাইবার পাখতুনখোয়াকে ঘিরে নিয়ে 10-15 বছর ফেলে রেখে দাও, খাবার টাবার পাঠিয়ে দাও, সব পাঠিয়ে দাও, 10-15 বছর ফেলে রেখে দাও, বাছাই হোক, বাছাই করে সমস্ত ওগুলো তালিবানদের দিয়ে করতে হবে, বাছাই টাছাই করে তারপরে তাদেরকে এদিকে ঢোকানো। এই জঞ্জাল কেউ নেবে না, না বাংলাদেশের দিক দিয়ে, না ভারতের দিক দিয়ে। বা ভারতের যতটুকু দরকার রংপুর, সেটুকু নেবে, খুব বেশি হলে হয়তো রাজশাহী। তাও আমি শিওর না, যদি ভালোই ভালোই মিটে যায় তাহলে ঠিক আছে, আর যদি ভালোই ভালো না মেটে তখন তার অন্য ব্যবস্থা আছে। তো এই খবরটার আরো বড় হবে, সমস্ত কাগজে বেরিয়ে গেছে, সোশ্যাল মিডিয়ায় বেরিয়ে গেছে, আপনাদের নিশ্চয়ই চোখে পড়েছে, আপনাদের কাগজও নিশ্চয়ই ছাপা হয়েছে। তো এখন যতক্ষণ নিজেদের পিঠ বাঁচাচ্ছিল, ওইখানেই কিন্তু ওই এলইটি ক্যাম্প করেছিল, মানে লস্করে তৈবা, হিজবুল মুজাহিদিন, এদেরকে আশ্রয় কিন্তু এরাই দিয়েছে, মানে এই কাশ্মীরি তারা দিয়েছে, বলে কাশ্মীরি, আসলে কাশ্মীরি রয়েছে হয়তো 2%, 3%, সব পাঞ্জাবি ঢুকিয়ে দিয়েছে। তারাই এখন বিক্ষোভ করছে ভারতে ঢুকবে। আর তখন তো বলনি, পিঠে যখন লাঠি পড়ে তখন ভারতের কথা মনে পড়ে। তোমরাই তো একদিন জঙ্গিদের আশ্রয় দিয়েছিলে, বর্ডার যতক্ষণ না পার হতে পারছে ততক্ষণ জঙ্গিরা তোমরাই আশ্রয় দিয়েছিলে, তখন একবার ভারতের কথা মনে পড়েনি তো? এখন ওই যে বললাম, পিঠে লাঠি পড়েছে, লাঠি পড়তে এখন চিৎকার চেঁচামেচি হচ্ছে। তবে ভারত কি করবে সেটা তো ভবিষ্যতের ব্যাপার, এ নিয়ে আমি কোনো মন্তব্য করব না। এখন সামনে আপনারা দেখুন, আমিও বলতে থাকি। সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদির এই মুহূর্তে আমাদের আলাপে আপনাদের স্বাগত জানাচ্ছি। বাংলাদেশকে দুর্বার গতিতে পাকিস্তানি মডেলের দেশের পথে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে।
নেপথ্যে সামরিক বাহিনী ও বিদেশি শক্তির নীল নকশা। দর্শক, যদিও এটি পুরনো আলাপ, নতুন করে আবারও আলাপ করার প্রয়োজন এজন্য যে বাংলাদেশে যে এক বন্ধ্যাত্ব লেগেছে সেটি থেকে এখনো কোনোভাবে পিছিয়ে আসার কোনো অবস্থা নেই। কারণ পিছিয়ে আনবেটাকে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা, বাংলাদেশের বর্তমান বিদ্যমান ব্যবস্থা এটিকে একটি ব্যর্থ রাষ্ট্রের দিকেই নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। ইতিমধ্যে 2 বছরে অনেক ক্ষতি হয়ে গেছে। সামনে এভাবে যদি চলতে থাকে বাংলাদেশ, তাহলে সামনে আরো বহু ধরনের ক্ষতির সম্মুখীন হবে, এতে কোনো সন্দেহ নাই। দর্শক, এই জন্যই আজ আমরা এমন এক স্পর্শকাতর কিন্তু চরম বাস্তব সত্য নিয়ে কথা বলতে যাচ্ছি, যা এড়িয়ে যাওয়া মানেই এক বড় বিপদের মুখে দাঁড়িয়ে থাকা। একটু গভীরভাবে ভাবুন তো, আজ থেকে মাত্র 2 বছর আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশের মধ্যে কি আকাশ পাতাল তফাৎ তৈরি হয়নি? যে বাংলাদেশ একদিন অর্থনৈতিক প্রবৃদ্ধি আর অবকাঠামো উন্নয়নে পুরো দক্ষিণ এশিয়ায় এক অনন্য উচ্চতায় পৌঁছে গিয়েছিল, সেই দেশ আজ কোন পথে হাঁটছে? উন্নয়নের রোল মডেল হয়ে দাঁড়িয়েছিল, কেউ কেউ বলতে শুরু করেছিলেন যে উন্নয়ন বিস্ময়, সেই দেশ আজ কোন পথে হাঁটছে? অনেকেই বলছেন যে বাংলাদেশকে এক অদৃশ্য সুতায় বেঁধে অত্যন্ত সূক্ষ্ম নীল নকশার মাধ্যমে এক চেনা ব্যর্থ রাষ্ট্রের মডেলে রূপান্তর করার চেষ্টা চলছে। হ্যাঁ, আমরা বলছি পাকিস্তান মডেলের কথা। সামরিক বাহিনীর প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব আর বিদেশি শক্তির ইশারায় একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র কিভাবে ধ্বংসের দ্বার প্রান্তে চলে যেতে পারে, এই মুহূর্তের ভিডিওতে আমরা প্রতিটি তথ্যের চুলচেরা বিশ্লেষণ করব। বিশ্লেষণের গভীরে যাওয়ার আগে আমাদের বুঝতে হবে যে পাকিস্তান মডেল আসলে কি। পাকিস্তান এমন একটি রাষ্ট্র যা সামরিক বাহিনী ছাড়া অচল। সেখানে নির্বাচিত সরকারের চেয়ে পর্দার ওপারের শক্তি বেশি ক্ষমতাশালী। আর দুঃখজনক হলেও সত্যি, আজ বাংলাদেশকেও ঠিক সেই পথেই নিয়ে যাওয়ার এক গভীর ও সুদূর প্রসারী ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে। এই ষড়যন্ত্রের প্রথম ও প্রধান শিকার হয়েছে দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো। একটু লক্ষ্য করলেই দেখবেন, গত 2 বছরে পুলিশ সহ রাষ্ট্রের প্রায় সবকটি গুরুত্বপূর্ণ বেসামরিক বাহিনীকে যেন ক্রমান্বয়ে ধ্বংসের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। পুলিশ থেকে নিয়মিত ছাঁটাই চলছে। ইউনূসের আমলে ছাঁটাই হয়েছে। এই যে 2 দিন আগেও পুলিশের ঊর্ধ্বতন বলতে মিড লেভেলের কর্মকর্তা, ডিআইজি লেভেলে এডিশনাল ডিআইজি, এসপি আছেন একজন, অপসারণ। অর্থাৎ আগের যত কর্মকর্তা আছে, আগের যে নেতৃত্ব আছে, সেটিকে ভ্যানিশ করে দিতে হবে। নেতৃত্ব ছাড়া একটি বাহিনী, একটি প্রতিষ্ঠান, একটি সংগঠন কিভাবে চলতে পারে, এই প্রশ্নটা বড় হয়ে দেখা দিয়েছে। পুলিশকে আসলে সুস্থ রাখাই হবে না। যখন একটি দেশের অভ্যন্তরীণ পুলিশ প্রশাসন ও প্রাতিষ্ঠানিক কাঠামো ভেঙে পড়ে, তখন স্বাভাবিকভাবেই সেখানে সামরিক বাহিনীর ওপর নির্ভরতা বহুগুণ বেড়ে যায়। আর ঠিক এই সুযোগটি নেওয়া হচ্ছে এর চূড়ান্ত পরিণতিকে। এর ফলে দিন দিন বাংলাদেশও যেন পাকিস্তানের মতোই সামরিক বাহিনী ও বিদেশি আশীর্বাদ পুষ্ট এক কৃত্রিম ব্যবস্থার দিকে ধাবিত হচ্ছে। আজ দেশের অর্থনীতি এক অত্যন্ত করুণ ও নাজুক অবস্থায় এসে দাঁড়িয়েছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তুলছে। দর্শকদের জন্য এই বিষয়টি বোঝা অত্যন্ত জরুরি যে পাকিস্তান মডেল কেন একটি আত্মঘাতী মডেল। পাকিস্তান নামক এই কৃত্রিম রাষ্ট্রটি আজ কিভাবে টিকে আছে? কেবল নিজেদের ভেতরের সংঘাত, সীমাহীন সীমান্ত সংঘাত, কথায় কথায় সামরিক হস্তক্ষেপ আর বিদেশি শক্তির আধিপত্যের ওপর ভর করে। আজ পাকিস্তানের দিকে তাকালে আমরা কি দেখতে পাই? সেখানে সংঘাত যেন মানুষের নিত্যদিনের সঙ্গে। বালুচিস্তানের দীর্ঘদিনের অসন্তোষ ও রক্তক্ষয়ী লড়াই থেকে শুরু করে পাকিস্তান অধিকৃত কাশ্মীর, সবখানেই শুধু অস্থিরতা। এখানেই শেষ নয়, তাদের সীমান্ত সংঘাত চিরস্থায়ী। একদিকে ভারতের সাথে প্রতিনিয়ত বৈরিতা, অন্যদিকে আফগানিস্তানের সাথে রক্তাক্ত সীমান্ত সংঘর্ষ। নিজেদের অভ্যন্তরীণ কোন্দল আর বিদেশি শক্তির কীর্ণক হিসেবে ব্যবহৃত হতে হতে পাকিস্তান আজ একটি ব্যর্থ রাষ্ট্রের প্রতীক। আর ঠিক এই অন্ধকার ভবিষ্যতের দিকেই আজ ঠেলে দেওয়া হচ্ছে আমাদের প্রিয় বাংলাদেশকে। অথচ একটু অতীত ঘাটলে আমরা এক গৌরবময় ও
ও ভিন্ন চিত্র দেখতে পায়। বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ কোনো প্রকার সামরিক কিংবা বড় ধরনের বিদেশি হস্তক্ষেপ ছিল না। আর এই স্বাধীন ও স্থিতিশীল পরিবেশের কারণেই দেশের অর্থনীতি, মানুষের সাধারণ জীবনযাত্রা আর একের পর এক মেগা প্রকল্পের মাধ্যমে অবকাঠামোগত উন্নয়ন এক অন্যরকম উচ্চতায় পৌঁছে গিয়েছিল। সারা বিশ্ব বাংলাদেশের এই উন্নয়নকে সমীহ করত। কিন্তু 2024 সালে কি ঘটলো? এক ছন্দপতন। 2024 সালে তথাকথিত আন্দোলনের নামে সম্পূর্ণ বিদেশি শক্তির ইশারায় এবং নেপথ্যের মদদে এক সামরিক ও অগণতান্ত্রিক হস্তক্ষেপের পথ সুগম করা হলো। আর এই হস্তক্ষেপেরই খেসারত দিতে হচ্ছে আজ। গত 2 বছরে দেশের উন্নয়ন থমকে গেছে। প্রতিটি অর্থনৈতিক ও সামাজিক সূচকে বাংলাদেশ ক্রমাগত পিছিয়ে পড়ছে। 2 বছর আগের সেই সমৃদ্ধ বাংলাদেশ আজ ধ্বংসের দ্বার প্রান্তে। প্রিয় দর্শক, একে যদি আমরা পাকিস্তানিকরণ না বলে তবে আর কি বলবো? এখন প্রশ্ন আসে, এই চরম সংকট থেকে দেশকে বাঁচাবে কে? আমাদের দেশের বর্তমান রাজনৈতিক দৃশ্যপটের দিকে তাকালে এক ভয়াবহ সত্য উন্মোচিত হয়। বর্তমানে দৃশ্যমান রাজনৈতিক দলগুলোর প্রায় প্রতিটি কোনো না কোনো বিদেশি শক্তির আশীর্বাদ পুষ্ট কিংবা তাদের হাতের পুতুল। এমনকি বর্তমানে যে সরকার দেশ পরিচালনা করছে তারাও বিদেশি শক্তি এবং সামরিক বাহিনীর প্রত্যক্ষ আশীর্বাদে টিকে আছে। তাহলে মুক্তির উপায় কি? 2 বছর আগের সেই সুসংহত, শান্ত ও স্থিতিশীল বাংলাদেশকে যদি আবার ফিরিয়ে আনতে হয়, তবে 2 বছর আগের সেই পরীক্ষিত দলের সরকারকে দেশের দায়িত্বে ফেরাতে হবে। আমাদের ভুলে গেলে চলবে না, যে দলটি মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ নেতৃত্ব দিয়ে এই দেশ স্বাধীন করেছিল, সেই বাংলাদেশ আওয়ামী লীগই একমাত্র শক্তি যারা এই দেশকে আবার আগের জায়গায় উন্নয়নের মহাসড়কে ফিরিয়ে নিয়ে যেতে পারে। কারণ তাদের শেকড় এই মাটির গভীরে, কোনো বিদেশি শক্তির অনুগ্রহে নয়। আজ তাই সময় এসেছে দেশের প্রতিটি নাগরিককে, প্রতিটি মানুষকে জেগে ওঠার। আমাদের দিন আর রাতের মধ্যকার স্পষ্ট পার্থক্যটা বুঝতে হবে। 2 বছর আগের আলোর দিন আর বর্তমানের এই অন্ধকারের রাতের পার্থক্যটা যদি আমরা আজ না বুঝি, তবে এই ব্যর্থ রাষ্ট্র পাকিস্তান মডেলের গ্রাস থেকে বাংলাদেশকে কেউ বাঁচাতে পারবে না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আর অর্থনৈতিক মুক্তি রক্ষায় আজ সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। এছাড়া কোনো বিকল্প নেই। বাংলাদেশ এক প্রকার বিদেশি শক্তির দখলে, বিদেশি শক্তির কর্তৃত্বাধীন। এদিকে বর্তমান বিদ্যমান ব্যবস্থায় সামরিক বাহিনীর পূর্ণ সমর্থন তো আছে। কাজেই আমি একটু আগে যে বললাম যে দিন আর রাতের পার্থক্যটা বুঝতে হবে, এই পার্থক্য বুঝে আমাদের সবাইকে জাগ্রত হতে হবে। এছাড়া বাংলাদেশকে বাঁচানোর আর কোনো উপায় নেই। কাজে জেগে উঠুন। সেই কথা, সেই স্লোগান বলতে হয় যে জাগো বাহে কণ্ঠে সবাই। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।